সেদিন প্রথম অশোককে আমি দেখেছিলাম। আমি আর চোখে বারবার দেখছিলাম, আমি সব কিছু দেখছিলাম, বুঝতে পারছিলাম। আমার এক বন্ধুর বিয়ে ছিল। পুরো বিয়েতে 1 মিনিটের জন্য অশোক গোয়েল আমার থেকে চোখ সরায়নি। আমাদের দ্বিতীয়বার দেখা হয় জয়ার বাড়িতে। জয়া আমার বান্ধবী। জয়ার স্বামীর নাম মুকেশ, অশোকের বন্ধু মুকেশ আঠাবলে। এক্সপোর্ট কোম্পানি, তাই তো? হ্যাঁ, শার্টস এক্সপোর্ট করে আমাদের কোম্পানি। সাউথ কটন, তিরুপুর থেকে আসে, সারা বিশ্বে যায়। আচ্ছা, আমি দেখছি। আরে অশোক, এসো না, চা খাবে? সেজন্যই তো এলাম বৌদি। এসো অশোক, বসো। কিরণ, এ হলো অশোক, আমার বিশেষ বন্ধু। হ্যালো। নমস্কার অশোক, এ হলো কিরণ, তোমার জয়া বৌদির খুব ভালো বন্ধু। ও একটা এক্সপোর্ট কোম্পানিতে কাজ করে। আর কিরণ, এই অশোক একটা কেটারিং কোম্পানিতে ম্যানেজার। আজ্ঞে না, এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না যে অশোক ওই সময় জয়াদের বাড়িতে আসে যখন আমি সেখানে ছিলাম। এই দেখা হওয়াটা জয়া আগে থেকেই প্ল্যান করেছিল। এটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম, যখন আমি আর অশোক দেখা করতে শুরু করি। আচ্ছা, একটা কথা বলো, সেদিন রবির বিয়েতে তুমি আমার প্রেমে পড়ে গেছিলে না? একদমই না। তুমি তোমাকে এমন করে দেখছিলে, ওই যে বলে না, রোড সাইড রোমিও। রোড সাইড রোমিও, যাকে তুমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেললে আর দ্বিতীয়বার দেখা হতেই নিজের মোবাইল নাম্বারটাও দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভালো লেগেছিল, কিন্তু বিয়ে বাড়িতে নয় যেখানে তুমি আমাকে হাঁ করে দেখছিলে। জয়ার বাড়ি। প্রথম তোমাকে ডিসেন্ট লেগেছিল, তারপর ভালো। সেদিন যখন তোমাকে আমি দেখছিলাম, সেই সময় তুমি ছাড়া আরো একজন আমাকে দেখছিল। কে? তোমার বান্ধবী জয়া। যাক বাবা, বাঁচা গেল। কাউকে তো পছন্দ হয়েছে। কি? চোখ তো সরছিলই না ওর থেকে। কি জয়া বৌদি, যা খুশি বলছো। আমি কোনো মেয়েটের দিকে দেখছিলাম না। এমনিতে ওর বিয়ে হয়নি, আর কোনো বয়ফ্রেন্ডও নেই। তুমি কি করে জানলে? আমার বন্ধু। ওহো, তাহলে জয়ার বাড়িতে দেখা হওয়াটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। তবে বিয়ে বাড়িটা কাকতালীয় ছিল। আমাদের দ্বিতীয় দেখা হওয়াটা ষড়যন্ত্র ছিল। এবার এই ষড়যন্ত্রের জন্য আমাকে ছেড়ে দেবে না তো? এখন এত খারাপভাবে ফেসে গেছি যে চাইলেও বেরোতে পারবো না তোমার এই ষড়যন্ত্রের জাল থেকে। যদিও আমি জয়া বৌদিকে বলেছিলাম আমাদের দেখা করাতে। আমারই দেখা হওয়া নিয়ে কোনো খারাপ লাগেনি অশোক। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আর এখন আমি তোমাকে কারোর সঙ্গে দেখা করাতে চাই। আগে আমি ক্যাটারিং কোম্পানির ম্যানেজার। দাইসারে আমার অফিস, নীতিকা ক্যাটারিং সার্ভিসেস। অনেক বছর ধরেই আমি ওখানে কাজ করছি। ভালোই চলে যায়। কিরণ বলেছিল তোমার বাবা মার ব্যাপারে? আগে হ্যাঁ, আমার 8 বছর বয়সে দুজনে গত হন। তখন থেকে নিজেই নিজেকে সামলেছি। কিন্তু তোমার কোনো আত্মীয় তো নিশ্চয়ই আছে। কাকিমা, যখন খারাপ সময় আসে তখন বেশিরভাগ আত্মীয়ই আপনাকে বোঝা মনে করে। আমার সাথেও আলাদা কিছু হয়নি। ছোটবেলায় ওরা আমাকে ভুলেছিল, তাই বড় হয়ে আমি ওদেরকে ভুলে গেছি। কিন্তু যদি আপনারা চান তো আমার আত্মীয় হতে পারেন। আমার আর আমার বাবা মার অশোকের অতীতের ওপর সন্দেহ করার কোনো কারণ ছিল না। আর ওর বর্তমানের সত্যিটা তো আমাদের সামনেই ছিল। কিন্তু যখন অশোকের সত্যিটা আমাদের ভেঙে চুরে শেষ করে দিল, তখন অশোক আর আমার বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ের 6 মাস পর কিরণ যখন 4 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তার দুনিয়া ওলটপালট হয়ে যায়। অন্ধকারের মধ্যে একটা তীর চলে যা তার ভরসাকে এফোড় ওফোড় করে দেয়। এই তীর সেই পর্দা ভেদ করে দেয় যার পিছনে লুকিয়ে ছিল একটা নিঃশব্দ মিথ্যে, একটা নোংরা মানসিকতা। আরে বাবা কিরণ, একই কথা কতবার বলতে হয় তোমায়? তোমার এখন 4 মাস চলছে, এখন করার দরকার নেই এসব কাজ। এসো বসো সাবধানে। এই তো, এবার তুমি অফিস থেকেও ছুটিটা নিয়েই নাও। তুমি না একটুতেই চিন্তা করো, লোকে 8 মাস পর্যন্ত কাজ করে, আমি এখনো 3-4 মাস কাজ করতেই পারবো। শুধু অফিসে গিয়ে টাকা কামানো মানেই কাজ নয়। আর আমার রোজগার তো ঠিকঠাক হয়ে যাচ্ছে না। তুমি এই মুহূর্তে শুধু এটাকে সামলাও।
এই মুহূর্তে এর থেকে বড় কাজ গোটা পৃথিবীতে আর নেই। আর একবার ভাবো কি বোনাস পাচ্ছি আমরা। এই সময় কে এলো? তুমি কি দোকান থেকে কিছু চেয়ে পাঠিয়েছো নাকি? না তো। অশোক গোয়েল, হ্যাঁ। সব ঘরগুলো সার্চ করো। আরে সামনে থেকে সর। কি হয়েছে? আপনারা কি ম্যাডাম? ক্রাইম ব্রাঞ্চ। ক্রাইম ব্রাঞ্চ? আপনি আমাদের ঘরের তল্লাশি কেন নিচ্ছেন ম্যাডাম? প্লিজ ম্যাডাম, আপনি কি কিছু বলবেন? ম্যাডাম, এই যে পাওয়া গেছে। অশোক, এটা আমাদের ঘরে কি করে এলো? সেটা তো আমি জিজ্ঞেস করছি কিরণ। ম্যাডাম এটা কি হচ্ছে? এটা এখানে কি করে এলো? এটা এখানে কি করে এলো সেটা তুমি প্রশ্ন করছো অশোক গোয়েল? এত খারাপ স্মৃতিশক্তি তোমার? কাল রাতের কথা মনে নেই যখন এইটা তুমি নিজে কিনেছিলে? এরকম মাল না তুমি আর কোথাও পাবে না। আব্দুল ওসমানী বন্দুক বিক্রেতা এখন আমাদের কাস্টাডিতে। আমরা একটু চাপ দিতেই ওর সব কথা গড়গড় করে বলে দিয়েছে। ওর কাছ থেকেই তোমার কথা জেনেছি। আপনার কোথাও কোনো ভুল হচ্ছে, এটা মিথ্যে। ম্যাডাম, আমার স্বামী একটা ক্যাটারিং কোম্পানির ম্যানেজার। ও বন্দুক কেন কিনতে যাবে ম্যাডাম? ওটাই তো আমরা জানতে চাইছি। কেন? ম্যাডাম, ও হলো আব্দুল ওসমানী। ও মেশিন বিক্রি করে। কাল রাতে দুটো ইম্পোর্টেড মেশিন বিক্রি করেছে। কাকে বিক্রি করেছে গোবিন্দ? নাম বল। সেটা তো ম্যাডাম আমি বলতে পারবো না, কিন্তু এই খবরটা পাক্কা যে দুটো বন্দুক কিনেছে ও। কারণ তো নিশ্চয়ই জানিস, কিছু তো আইডিয়া আছে। ম্যাডাম, আইডিয়া থাকলে ওই আব্দুল ওসমানেরই থাকবে। এখানে চেম্বুরে গীতাবারে বসে আছে আর এখন নেশার ঘরে আছে, তাই মালটাকে তুলে জেনে নিন। আব্দুল আমাকে তোমার কথা জানিয়েছে। এবার তুমি মিস্টার গোয়েল আমাকে সেই কারণ অবধি পৌঁছবে যে কারণে তুমি দুটো বন্দুক কিনেছো। ম্যাডাম আমি কোনো বন্দুক কিনিনি। লুট করার ছিল, সুপারি ছিল, কি ছিল বল? ম্যাডাম আমি কিচ্ছু করিনি, আপনি আমার কথা বিশ্বাস কেন করছেন না? ঠিক আছে, যা করার আমরা করব। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনাদের নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে ম্যাডাম। আমার স্বামী এরকম করতেই পারে না। প্লিজ অশোক। আপনারা জেনে শুনে এই বন্দুকটা আমার ঘরে রেখেছিলেন না আমাকে ফাঁসানোর জন্য? ম্যাডাম, আপনারা কিন্তু ভুল করছেন। ওকে ছেড়ে দিন। নাম কি তোমার? কিরণ, মিসেস কিরণ গোয়েল। মিসেস কিরণ গোয়েল, তুমি তোমার স্বামীর নাটকটা বুঝতে পারোনি, অথবা বুঝেও আমাদের সাথে নাটক করছো। কি ম্যাডাম? অশোক, অশোক, অশোক। আমি দিব্যি করে বলছি কিরণ, আমি মিথ্যে কথা বলছি না। আমি জানি না ওই বন্দুকটা আমাদের ঘরে এলো কি করে। অশোক, এই লোকগুলো এরকম বলছে কেন? ঈশ্বরই জানেন। নিশ্চয়ই এটা কোনো ষড়যন্ত্র। আমি কোনো বন্দুক টন্দুক কিনিনি। ম্যাডাম, আমি গ্যারান্টি দিতে পারি আমার স্বামীর। নিশ্চয়ই আপনাদের দিক থেকে কোনো একটা ভুল হচ্ছে ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম লজিক্যালি ভাবুন না। যেমন আমি আপনাকে বলেছিলাম যে নীতিকা ক্যাটারিং এ কাজ করা একটা লোক বন্দুক কেন কিনবে ম্যাডাম? ম্যাডাম, আরেকজনও ধরা পড়ে গেছে। তুমি মুখে সাটাবলেকে চেনো তাই না? মুকেশ তোমার স্বামীর পার্টনার। দুজন মিলে বন্দুক কিনেছিল। এটা ভালো, আমারও তো ওটাই পছন্দ। মনের কথা শুনুন দাদা, মনের কথা। এরকম দুটো পিসই আছে। এরকম প্রেমিকা না রোজ রোজ পাবেন না। কত দাম পড়বে? আরে মুকেশ ভাই, আপনাকে আর অশোক ভাইকে মেশিন কি প্রথম দেখাচ্ছি? আর আপনি তো আগেও আমার থেকে মাল কিনেছেন। পয়সা টয়সা ছাড়ুন, আমি তো বলছি এমনি নিয়ে যান। এটা নীরব প্রেমিকা। তোমার স্বামী অশোক আর মুকেশ মিলে অনেক অপরাধ করেছে, কিন্তু এইবার অপরাধ করার আগেই আমরা তাকে ধরে নিয়েছি। এই তোমার স্বামীর অপরাধের তালিকা। এক একটা অপরাধকে আমরা ভালো করে স্ক্যান করেছি আর তারপর তোমার বাড়িতে রেড করেছি। স্যার স্যার
স্যার মারবেন না স্যার, মাল খেয়ে মিথ্যে কথা বলবো না। দেখ আব্দুল, সোজা কথায় নাম বলে দে, একদম ড্রামা করিস না। একজনের নাম হলো অশোক গোয়েল, আরেকজনের নাম মুকেশ আটাবলে। কারা এই দুজন? পুরনো চাল ম্যাডাম, এই হিস্ট্রি সিটার। দ্য হোপ জুভেনাইল হোম সায়েন, প্যাধনি জেল, থানে জেল, তালুধা জেল। আর মুকেশও কিছু কম না, দুজনের বন্ধুত্ব জেলেই হয়েছিল। প্রথমবার মা হতে চলা কিরণ প্রথমবারই এমন একটা ধোঁকা খেয়েছিল। সমস্ত পুলিশ রেকর্ড থাকা সত্ত্বেও কিরণ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে লোকটাকে সে ভালোবেসেছিল, যার সাথে বিয়ে হয়েছিল, যার অংশ তার মধ্যে লালিত হচ্ছিল, সেই মানুষটি সে নয়, অন্য কেউ ছিল। একজন হিস্ট্রি শিটার ক্রিমিনাল, যার অপরাধের সঙ্গে সম্পর্ক শৈশব থেকে জড়িয়েছিল। 14 বছর আগে 14 বছরের অশোক মধ্যপ্রদেশের রায়সিন থেকে পালিয়েছিল একটা ভালো জীবনের স্বপ্ন পূরণ করতে। অশোকের কাছে ভালো জীবন সেটাই ছিল যেখানে কাজ হবে খুবই কম আর টাকা হবে অনেক বেশি, আর রাস্তা হবে সবচেয়ে সোজা। মুম্বাই পৌঁছে সে বুঝে গিয়েছিল যে এই শহরে বসবাস করা তার বা হাতের খেলা, কিন্তু আয়েশ করার জন্য আরো বড় দান মারতে হবে। সালা টেবিলের উপর নেতা মেরে মেরে আমাদের জীবনটাও নেতার মতো হয়ে গেছে। দীপক ভাই, ওই নেতা ফেলে না, এবার হাত মারার টাইম চলে এসছে, বড় হাত। কিন্তু দীপক ভাই, পঙ্কজ ভাই, পুলিশের কি করব? ওই যে ফিল্মে বলে না, আইনের হাত অনেক লম্বা হয়। ফিল্মে না আরো একটা ডায়লগ হয়, जो डर गया वो मर गया। কি পঙ্কজ? একদম ঠিক বলেছে দীপক ভাই। দেখ ভাই অশোক, এই বড় হাত এত বড় হওয়া উচিত না কি সারা পৃথিবী আমাদের হাতে চলে আসুক আর পুলিশের হাতে যেন আমরা না যাই। দেখ পঙ্কজ, এরকমই একটা হাত সহজ ক্যাচের মতো আমাদের দিকে আসছে। সেঠানি কালকে বাপের বাড়ি যাবে, তার মানে আমাদের শেঠ সারা দিন বিয়ার বাড়ি পড়ে থাকবে, আর ওনাদের ছেলে চলে যাবে বন্ধুদের সাথে ফুর্তি করতে। শেঠের বাড়ি আর সিন্ধুক দুটোই আমাদের জন্য খোলা থাকবে। তুমি এত কিছু কি করে জানলে দীপক ভাই? শেঠের ড্রাইভার আনোয়ার আমাকে বলেছে ও লুঠের ভাগ নেবে। বড় হাত মারতে গেলে না এই ধরনের সব ছোটখাটো লোকেদের সাথে বন্ধুত্ব করতেই হয় ভাই। আজকের রাত কিন্তু আমাদের জন্য বড় রাত ভাই। এবার দেখিস আমাদের কপাল খুলে যাবে। দীপক, পঙ্কজ আর অশোক এই চুরির পর জলদি ধরা পড়ে যায়। যেহেতু অশোক নাবালক ছিল, তাই তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়। চল। জীবনের জঙ্গলে ক্ষুধার্ত অশোক অপরাধের স্বাদ চেখে নিয়েছিল। পরিশ্রম আর সততার রুটি এখন আর তার মুখে রোচে না, তার শুধু ইজি মানির খিদে ছিল। সে লুট আর চুরির জন্য ঘাপটি মেরে বসে থাকত। পুরো মহারাষ্ট্রে এমন কোনো জেল নেই যেখানে তোমার স্বামীর কোনো সঙ্গী নেই। মুকেশ আর অশোকের বন্ধুত্ব আঞ্জেওয়াড়া সেন্ট্রাল জেলে হয়েছিল। চুরি? আর তুমি? একজনের হাত কেটে দিয়েছে, পুরনো শত্রুতা ছিল। তবে তুই কি চুরি করেছিস? প্রচুর প্রচুর টাকা। মজা করেছিস নাকি? একদম না। তেরি কি সব পুলিশ নিয়ে গেছে? না, আমি তোরকে বলেছি সব কটা টাকা খরচা হয়ে গেছে, কিন্তু সব লুকিয়ে রেখেছি। ওই তেরি, অত টাকা নিয়ে কি করবি? কোম্পানি খুলবো ভাবছি ভাই, যেখানে 6-7টা ভালো ছেলে থাকবে, হাতিয়ার থাকবে, আড্ডা থাকবে, আর নিজের কিছু খোঁচড়। ম্যানেজারের কাজ আমাকেই দিস। আরে আগে বাইরে তো বেরোতে দে ভাই। আরে ভাই, কোনো জেলকে আমাদের আর এত ভালোবাসে যে সারা জীবন আমাদের এখানেই রেখে দেবে? যখন দুজন বাইরে বেরোবো তখন কথা হবে। যদি কুষ্টি মিলে যায় তাহলে জুটি হবে, আর যদি না মেলে তাহলে জয় গুরু। অশোক আর মুকেশের কুষ্টি মিলে যায়। গত 2 বছর ধরে ওরা একসাথে কাজ করে। কিরণ, আমার তো কোনো ডাউট নেই, আর তোমারও থাকা উচিত নয়, যে তোমার হাজবেন্ড একজন দাগী আসামি,
এখন একটা সাধারণ প্রশ্ন, এই নাটকে স্বামীর সাথে থেকে কি তুমিও নাটকে হয়ে গেছো? তুমি কি সবকিছু জেনে শুনেও না জানার ভান করছো? তুমি কি জানো বন্দুকগুলো কেন কেনা হয়েছিল? না ম্যাডাম, আমার মেয়ে কখনো মিথ্যে বলে না। আর আমরা কেউই এসব ব্যাপারে কিছু জানতাম না। আমরা জানলে তো এই বিয়েটাই হতো না। দেখুন ম্যাডাম, আমরা বড়লোক নই, কিন্তু আমরা সৎ, সম্মানীয়। আমি আমার মেয়েকে কখনোই ক্রিমিনালের সঙ্গে সংসার করতে দিতাম না। বল বল, কি জন্য বন্ধু কিনেছিলি? বল বল, এখনো সময় আছে, বলে দে কিসের জন্য বন্ধু কিনেছিলি? বল বল। দেখো মুকেশ, অশোক, তোমার স্ত্রী তোমাকে খুব ভালোবাসতো, তাই তোমার নাটক ওর কাছে চলেছে। কিন্তু আমার সাথে এসব করতে এসো না। তাই যত তাড়াতাড়ি তোমরা তোমাদের মুখ খুলবে তত কম আমি তোমাদের খুলবো। এখন বল, কেন কিনেছিলিস ওই বন্দুকগুলো? এর থেকে ভালো টাইম হবে না, বুঝলি? সিসিটিভির কাজ চলছে কিন্তু এখনো চালু হয়নি। আমরা আরামসে ভিতরে যাওয়া আসা করতে পারি। সে তো বুঝলাম অশোক, কিন্তু ওই সিকিউরিটির লোক তো সারা রাত বসে থাকে, সেটার ব্যাপারে? প্রাণের মায়া থাকলে ওখানে বসেই থাকবে, 1 ইঞ্চিও নড়বে না। সেটাও ঠিক। আমরা একটা গয়নার দোকান লুটতে যাচ্ছিলাম ম্যাডাম। ওই বন্দুকগুলো শুধু ভয় দেখানোর জন্য কিনেছিলাম, ওই সিকিউরিটিকে ভয় দেখানো। যদি ওই সিকিউরিটি ভয় না পেতো তাহলে কি করতিস তোরা? গুলি চালাতাম না ম্যাডাম। যদি গুলি না চালাতিস তাহলে আসল বন্দুক কেন কিনেছিলি, তাও আবার লোডেড? তোরা দুজন কোনো দ্বিধা না করে ওকে গুলি করতিস। আর যদি মালটা হিরো হওয়ার চেষ্টা করে তাহলে ওখানে গুলি মেরে জিরো করে দেবো। ডাম ডাম ডাম, খেল খতম, কোনো প্রমাণ থাকবে না। হ্যাঁ, কিন্তু ধাম 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 শুনতে পেলে তো হবে না, সাইলেন্সারওয়ালা বন্দুক চাই। শোনো, যে দোকান ওদের লুট করার কথা ছিল এদের ওখানে নিয়ে যাও। ওখানকার আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করো। এরা যখন ওখানে ঘুরঘুর করতো তখন সিসিটিভিতে নিশ্চয়ই ওদেরকে দেখা যাবে। ইয়েস ম্যাম। আর হ্যাঁ, ওই আব্দুল ওসমানী স্টেটমেন্টও নিয়ে নিও। ইয়েস ম্যাম। অশোক আর মুকেশ জুয়েলারি শপ লুট করার প্ল্যান স্বীকার করে নেয় আর তাদের সাধারণ অপরাধীদের মতো গ্রেফতার করা হয়। তাদের এবার আদালতে হাজির করানোর কথা ছিল, কিন্তু এই দুজনের জন্য আইনের এই কাঠগড়া নতুন ছিল না। তবে অশোকের স্ত্রী কিরণের কাছে এই সব কিছুই নতুন ছিল। কিরণ এমন এক সত্যের সামনাসামনি দাঁড়িয়েছিল যা সে কখনো দুঃস্বপ্নেও দেখেনি। যদি তোর মতো বন্ধু থাকে না জয়া, তাহলে কারুর শত্রুর দরকারই পড়ে না। বুঝলাম তুই অশোককে ভাইয়ের মতো দেখতি, কিন্তু আমি তোর কাছে কিচ্ছু ছিলাম না। একজন মেয়ে হয়ে এটুকু ভাবলি না যে আমার আর আমার মা বাবার ওপর কি যাবে? কিরণ, অশোক আর মুকেশ আমাকে কথা দিয়েছিল যে ওরা এই লাইন ছেড়ে দেবে। আর অশোক যখন তোর ব্যাপারে সিরিয়াস হয়েছিল তখন ও নিজে আমায় বলেছিল যে ও আর কোনো ভুল কাজ করবে না। আর তুই মেনে নিলি জয়া, কিন্তু তুই আমাকে অন্ধকারে রাখলি কেন জয়া? আমার স্বামীর মতোই তোর স্বামীও একজন ক্রিমিনাল। হয়তো তোকে কোনো ক্রিমিনালের বউ বললে তোর কোনো অসুবিধা হয় না, কিন্তু আমার হয়। আমার সম্পর্ক একজন ক্রিমিনালের সঙ্গে কেন জুড়লি তুই? আমি যদি সত্যিই সম্পর্ক জুড়তে বা ভাঙতে পারতাম তাহলে ওর কি অপরাধের সঙ্গে সম্পর্ক থাকতো? অশোকের প্রেম যদি সত্যিই একতরফা হতো তাহলে আমি এগোতেই দিতাম না। কিন্তু তুইও তো ওকে ভালোবেসেছিলি। ভালোবাসা? জয়া, ওটা ভালোবাসা নয়, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, যার শাস্তি আমাকে সারা জীবন ধরে ভুগতে হবে। মা, বাবা, ভুলটা যখন আমার, তখন এর ফল আমাকেই ভোগ করতে হবে। কিরণ, আমি তোমার একজন বন্ধু হিসেবে এটুকুই বলতে পারি যে এই সময়টা ভেঙে পড়া নয়, নিজেকে সামলানোর, এগিয়ে যাওয়ার। অতীতের ভুলগুলোকে ভুলে যা। কি ভুলে যাব আমি? এরপর আর কি দেখবো? কি বাকি আছে আর দেখতে? আর যদি নিজেকে সামলানোরই হতো তো আমার তখন সামলানো উচিত ছিল, যখন তুমি ওর ব্যাপারে আমাকে সাবধান করেছিলে। সন্দেহের সমস্ত কিছু আমার চোখের সামনে ছিল, কিন্তু আমার চোখে তো ভালোবাসার পট্টি পড়ানো ছিল।
কিরণ, তুমি আমাকে নিজের বন্ধু মানো তো? অবশ্যই মানি বাদল। কি হয়েছে পরিষ্কার করে বলো। কিরণ, এই অসুখ তোমার জন্য ঠিক না। কেন বাদল? বলে যে ছোটবেলায় একই সাথে ওর বাবা মা নাকি মারা গেছে, তারপর 8 বছর বয়স থেকে ধাবার রেস্টুরেন্টে নাকি কাজ করেছে, তারপর কেটারিং কোম্পানিতে ম্যানেজার, এখন তোমার জন্য আবার একটা ঘরও ভাড়া নিয়েছে। বস, এই গল্পটা ফিল্মি লাগছে, তাও আবার সেই 80 দশকের। বাদল ভুল কিছু বলছে না কিরণ, আমারও কিরম যেন লাগছে। যেরকম? দেখ, তুই বেশি সিরিয়াস হোস না, বেশি ডিফেন্সিভ না হয়ে ঠান্ডা মাথায় ভাব। ও বলেছে যে ওর স্যালারি 15,000 টাকা, রাইট? রং, এখন 20,000 হয়ে গেছে। ওকে ফাইন, 20 হয়ে গেছে। চলাফেরাও ভালো, বিয়ের পরের জন্য ও বাড়ি ভাড়াও নিয়ে নিয়েছে। কিন্তু মোবাইল, আজকালকার দিনে কে মোবাইল রাখে না বল? আমি জানতাম এই কথাটা তো উঠবেই উঠবে, কিন্তু তাতে এখন আমার কিছু আসে যায় না। ও অন্যদের থেকে অনেক আলাদা, আর এটাই ওর বৈশিষ্ট্য। ব্যাপারটা হলো যে কাজের সময় আমার ফোনের দরকারই হয় না, আর কাজ হয়ে যাওয়ার পর আমার কাজের লোকেদের দরকার হয় না। ডিউটি শেষের পর কেউ আমাকে অফিস থেকে ফোন করবে সেটা আমার পছন্দ নয়। আমিও। তুমি কি আমার কাজ নাকি? তুমি হচ্ছে কি আমার জীবন, আর জীবনের সঙ্গে কেউ ফোন করে দেখা করে নাকি? আচ্ছা একটা কথা বলো, এরকম কি কখনো হয়েছে যে আমি দেখা করার কথা বলেছি আর 1 মিনিটও লেট হয়েছে? না। তাই যখনই তোমার আমার সঙ্গে দেখা করার ইচ্ছে হবে, নিজের চোখটা বন্ধ করে আমার কথা মনে করো, আমি সামনে চলে আসবো। তোমার আর আমার মাঝখানে ফোন দিয়ে কি হবে? গুলি মারো সব। দেখ মা কিরণ, আমাদের অশোকের ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু তুইও ওর ব্যাপারে ততটুকুই জানিস যতটা আমরা জানি, আর সেটা যথেষ্ট নয়। ভালোবাসাটা অনেক বেশি মা, দুদিক থেকেই। তাহলে তো আর কিছু চিন্তা করার দরকারই নেই। তুমি তোমার জীবন তার সাথে কাটাতে চাও, আর সেও তাই চায়। তুমি বুদ্ধিমতী, তুমি আজ পর্যন্ত কোনো ভুল কাজ করনি, তাহলে আজ এত বড় সিদ্ধান্ত নিতে কেন ভুল হবে? আমি ভুল করেছি বাবা, আমি ভুল করেছি। কিরকম কথা বলছিস মা? তোর ভুল কোথায় হলো? আরে যদি কেউ নিজের অতীতের কথা গোপন করে আর নিজের সত্যিটাকে চালাকি করে লুকিয়ে রেখে দেয়, তাতে তোর ভুলটা কোথায়? না বাবা, আর আমি নিজের ভুলের শাস্তি আমার হবু বাচ্চাকে দিতে চাই না। অশোক যে ওর বাবা, এটা তো কেউ বদলাতে পারবে না। মা কিরণ, তুই একবার ওর সাথে দেখা কর। আমি ওর পক্ষে কথা বলছি না, ও তোর স্বামী, ও তোর হবু বাচ্চার বাবা। তুই কখন ওকে ভালোবাসতিস? এভাবে সম্পর্ক শেষ করে দেওয়া যায় না মা। আর যদি ভাঙতেই হয় তাহলে শেষবার ওর সঙ্গে দেখা করে নে, নিজের কথা বল আর ওর কথাটাও শোন, তারপর তুই যা ভালো বুঝিস। অশোক, চলো। আমায় ক্ষমা করে দাও কিরণ, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি দুজনের জন্য একটা ভালো জীবন চেয়েছিলাম। আবার মিথ্যে? ক্ষমা চাওয়াটাও মিথ্যে অশোক? তুমি শুধু একটাই জিনিস চাও, আর সেটা হলো অপরাধ করা। ছোটবেলা থেকে অপরাধ করে আসছো না তুমি? বাড়ি থেকে পালিয়েছিলে অপরাধ করার জন্য, এতবার শাস্তি পেয়েছো অশোক, তবু তুমি শুধরলে না। আমি, আমাদের বাচ্চা, আমাদের কোনো দাম নেই তোমার কাছে। ছবে না, ছবে না তুমি আমাকে অশোক। কিরণ, আমি তোমার সমস্ত অভিযোগ মেনে নিচ্ছি, আর আমি কথা দিচ্ছি যে এই লাইনটা আমি চিরকালের জন্য ছেড়ে দেবো। তুমি অপরাধ করা ছেড়ে দিলেই বা কি অশোক? তোমার অতীতের কি হবে? আমাকে কেউ ক্রিমিনালের বউ বলুক, এটা আমি শুনতে চাই না অশোক। আমি চাই না আমার বাচ্চাকে কেউ বলে তোর বাবা ক্রিমিনাল। এরকম কখনো হবে না কিরণ। আমিও দিব্যি। না, তুমি যদি বাচ্চার দিব্যি খাও তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না অশোক। আচ্ছা আচ্ছা, চেঁচামেচি করো না। শোনো
শোনো, শাস্তির সঙ্গে আমি আমার সমস্ত অতীতকে ভুলে যাব। কথা দিচ্ছি তোমায়, আমরা অন্য কোথাও চলে যাব, নতুন করে জীবন শুরু করব। কেউ জানতেও পারবে না যে আমার এরকম একটা অতীত ছিল। শুধু শেষবার আমাকে একটা সুযোগ দিয়ে দেখো। ভালোবাসি তোমাকে, একে জীবনকে একটা সুযোগ দিয়ে দাও। শুধু একটা সুযোগ কিরণ, একটা সুযোগ দাও না কিরণ। কিরণ, আমি এই কথা কখনো ভুলবো না। শুধু আমাকে একটু সাহায্য করো, আমার নিজেকে শুধরাতে আর আমাদের জীবন শুধরাতে। আমি তোকে কখনো হতাশ করবো না। কিরণ, আমি এটা আশা করছি যে তুমি তোমার স্বামীকে শোধরাতে পারবে, কারণ এটা তোমার জন্য আর তোমার হবু সন্তানের জন্য খুব জরুরি। আমি পুরো চেষ্টা করব ম্যাডাম। কিন্তু একটা কথা মনে রেখো, এই বেল বেশি দিন থাকবে না। তোমার স্বামীকে একদিন না একদিন জেলে গিয়ে নিজের শাস্তি ভোগ করতেই হবে। কিরণ, এবার একটু থামো। 6 মাস চলছে তোমার, আমি তো কাজ শুরু করছি না। টাকা চলে আসবে। তুমি কাজ শুরু করবে আর কাজটা পাকাপাকি হওয়ার আগেই তোমার বেল শেষ হয়ে যাবে। তাছাড়া কেসের রেজাল্ট তো প্রায় এসেই গেছে, তাই না? তোমার তো জেল নিশ্চয়ই হবে। এরকম অবস্থায় আমার চাকরি ছাড়াটা ঠিক হবে না অশোক। আমরা খাবো কি? কিরণ, আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আবার ওই লোকটাকে কি করে বিশ্বাস করলে? আমি ওকে সত্যি ভালোবেসেছি, আর ভালোবাসা সব কিছু শিখিয়ে দেয়। ভরসা, শক্তি আর সাহস, সব কিছু। আমি তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি বুঝতে পারছি তোমার এটা জোগাড় করতে কত না জানি অসুবিধা হয়েছে। এটা কি বলছিস মা? তুই তো প্রথম থেকে আমার বোঝদার মেয়ে। বোঝার তো দরকার ওই অশোকের, যে তার বেলের জন্য তুই কত কিছু করছিস। কিন্তু এসব করলেও ওকে জেলে যেতেই হবে রে মা। অশোক এটা বুঝতে পারছে বাবা। কিন্তু মা, অশোকের থেকেও তোর এই ব্যাপারটা বোঝা দরকার। আমি নাম ভেবেছি। রাজ নামটা কেমন? 1 বছরের শাস্তি হয়েছে। আমার শাস্তি শেষ হওয়া অবধি কিরণের রাজ কি আপনাদের সঙ্গে থাকতে পারে? আমার মধ্যে একজন স্ত্রী ছিল, একজন মা ছিল যে অশোককে ক্ষমা করতে পারছিল না। কিন্তু আমার ভেতরে একজন নারীও ছিল যার প্রথম ভালোবাসা ছিল অশোক। আর প্রথম ভালোবাসাকে ভোলা আমার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা, আমার মধ্যে অশোককে ভালোবাসা মেয়েটি আমার অন্তরে স্ত্রী আর মাকে সাহায্য করেছিল? আমার ভেতরে আমার মা বাবা ছাড়াও অশোককে ভালোবাসার জন্য কি বেশি কিছু ছিল, যাতে আমি নিজের বাচ্চাকে বড় করতে পারি? আমার মা বাবার সাথে আমার বন্ধুরাও আমার পাশে ছিল। সবাই আমার কষ্টটাকে বুঝতে পেরেছিল, সবাই মন খুলে আমাকে সহানুভূতি দেখিয়েছিল। আমার বন্ধু বাদল আর শর্মিলা আর আমার মা বাবা, এরাই আমার আর রাজের জগৎ হয়ে উঠেছিল। অশোক, আম সরি, এবারেও আমি তোমার বেল করাতে পারলাম না। ওই ডিপোজিটের টাকাটাই জমা করতে পারিনি। আচ্ছা,
তোমার বাবা কোনো সাহায্য করতে পারলো না? গতবার ওনার থেকেই নিয়েছিলাম অশোক, এবার আর ওনার কাছে চাইতে পারিনি। আজ পর্যন্ত মিথ্যে তো আমি বলতাম কিরণ। এই খারাপ অভ্যাসটা তোমার কবে থেকে হলো? আমি কি মিথ্যে কথা বললাম অশোক? আমার কাছে সত্যিই ডিপোজিটের টাকা নেই। মিথ্যে কথা। সত্যিটা হলো যে তুমি সত্যি চাও না আমি এখান থেকে বেরোই। তুমি এখনো আমার উপর রেগে আছো না? মন থেকে ক্ষমা করতে পারোনি, তাই না? তুমি আমাকে কষ্ট দিতে চাও যাতে আমি আমার বাচ্চার সুখটা না পাই আর আমার বাচ্চা তার বাবার ভালোবাসা। এরকম উল্টোপাল্টা কথা তুমি কি করে বলতে পারো অশোক? কারণ তুমি পুরোপুরি চেষ্টা করছো না আমাকে এখান থেকে বার করার। তুমি নিজে দায়ী তোমার এই অবস্থায় থাকার জন্য, বুঝেছো তুমি? আমি বাজে, তুমি ভালো, তোমার বাবা মা ভালো, তোমার বন্ধুরা ভালো। খুশি? আরে মন খুলে বলো না তোমাকে ক্ষমা করতে পারিনি। চাই না তোমার ভালোবাসা, স্বপ্ন দেখো না নিজের বাচ্চার। সত্যি কথাটা বলো না কিরণ। অশোক আর আমার মধ্যে আবার আগের মতো সম্পর্ক হতে পারবে? সম্ভব সেটা? আমার দুশ্চিন্তা করার এবার যথেষ্ট কারণ ছিল। বাস্তবটাকে বোঝার চেষ্টা করো কিরণ। তোমাদের দুজনের সম্পর্ক কি করে নর্মাল হতে পারে? এরকম ভাবে বলো না প্লিজ। তোমাকে হার্ট করা, তোমাকে ডিপ্রেস করা আমার ইন্টেনশন নয়, কিন্তু একবার ভাবো, ওর ছাড়া পেতে এখনো অনেক দিন বাকি। তুমি আর কতবার বেল অ্যাপ্লিকেশন করবে? বেল তো ফ্রিতে হয় না, না সস্তাও হয় না। কিন্তু ও ছাড়া তো পেয়ে যায় না। ওর যদি মুক্ত থাকতে এতই ভালো লাগে তাহলে ও এরকম কাজ কেন করে, যাতে ওকে আটকে পড়তে হয়? ছোটবেলায় জুভেনাইল হোম, তারপর না জানি আর কত জেলে যাওয়া আসা করেছে এই লোকটা কে জানে। যদিও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাহলে এটাকে বিপদ সংকেত ভাবো। তুমি একবারের জন্য মন দিয়ে না ভেবে মাথা দিয়ে ভাবো, মাথা ঠান্ডা করে ভাবো, এই লোকটা কি কোনোদিনও ভালো হতে পারে? না, মুখে দেয় না, মুখে দেয় না, একদম মুখে দেয় না। এই তো মা এসে গেছে। যা 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 মায়ের কাছে। মা না একটা দরকার একটু বাইরে যাচ্ছে, ততক্ষণ তুমি তোমার দিদুনের সঙ্গে খেলো। বাবা, আমি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে নিয়েছি, কন্ট্রাক্ট রিনিউ হয়ে গেলেই কালকে চলে আসবো। কোনো ব্যাপার না মা, যতক্ষণ তুই বাড়ির চাবিটা না পাস অশোক তোদের দুজনের সাথে এখানেই থাকতে পারে। আর শোন, রাগ আর কথা দুটোতেই কন্ট্রোল রাখিস। 1 বছর পর ছাড়া পেয়েও বাড়িতে আসছে। দে আমার কাছে দে। আরে আমার সোনার সোনার রাজা ছেলে, দিদুনের কাছে চলে এসো। গত মাসে একবারও দেখা করতে আসোনি তুমি। অনেক কাজ ছিল অশোক, আর তারপরে রাজও বড় হচ্ছে। শোনো, এবার তুমি এই কাজটা ছেড়ে দাও। তুমি সবে জেল থেকে ছাড়া পেয়েছো অশোক, আর তোমার হাতে কোনো চাকরিও নেই। সেটাও পেয়ে যাবো আমি কালই আমাদের বাড়ি যাব কল্যাণে। এখন আমি তোমাদের দুজনে দেখাশোনা করবো। একবার তুমি ঠিকঠাক চাকরি পেয়ে যাও, 2-4 মাস নিজের চাকরিতে সেটেল হয়ে যাও, তারপর আমি ভাববো চাকরি ছাড়ার ব্যাপারে। আরে বাবা, এমন কি আছে ওখানে? ওখানকার লোকে আমায় অনেক উপকার করেছে অশোক। তোমার কথা, এর আগেও একবার চাকরি ছেড়েছি আমি। অনেক কষ্টে আমার বস আমাকে আবার চাকরিতে নিয়েছে। প্রতিবারই এরকম হবে না অশোক। আমি এই মুহূর্তে আমার জব ছাড়বো না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। খুব ভালো লাগে না তোমার আমার উপর দয়া করতে, লোকের দয়ার কথা শোনাতে? তোমাকে দয়া করা মানে আমাকেও দয়া করা অশোক। আর কার ভালো লাগে অন্যের দয়া নিতে? সিম্পল প্র্যাকটিক্যাল কথাটা তুমি কেন বুঝতে পারছো না অশোক? তুমি ঠিকঠাক চাকরি না পাওয়া পর্যন্তই আমি চাকরি করতে চাই। একবার তুমি ঠিকঠাক চাকরি পেয়ে যাও, আমি তখনই ইস্তফা দিয়ে দেবো, আর ফুল টাইম রাজের দেখাশোনা করব। ভরসা একবার ভাঙলে সম্পর্ক কখনোই আগের মতো হয় না। আমার আর অশোকের সম্পর্ক মিথ্যের ভিত্তিতে দাঁড়িয়েছিল, যেটা ধসে পড়েছিল। ভালোবাসাও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। অতীতের মিথ্যে ভবিষ্যৎকে শেষ করে দেয়, কখনো পিছু ছাড়ে না।
কিরণ কোথায় অশোক? কোথায় আছে মানে কি? আমি কি করে জানবো কোথায় আছে? কিরণ কাল দুপুরে বাড়ি থেকে বেরিয়েছে, তখন থেকেই ওর ফোন বন্ধ। সারা রাত ও বাড়িতে ফেরেনি। মা, আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওর সাথে কল্যাণে যাব আর রাতে ওর বাড়ি থেকে যাব। কাল সকালে ফিরবো। হ্যাঁ, কিন্তু মা কার সঙ্গে দেখা করতে যাচ্ছিস? আছে একজন, মা আসছে। ঠিক আছে, সাবধানে থাকিস। কিন্তু কিরণ তো বলেছিল কল্যাণ যাবে। আমি কি একা থাকি নাকি কল্যাণে? তোমার কাছে আসেনি তো কোথায় গেল? আমি কি করে জানবো? আমি তো এটাও জানতাম না যে ও এখানে আসবে। তাহলে গেল কোথায় ও? দেখুন, যেখানে গিয়ে থাক, আমাদের ওকে খোঁজা উচিত। আমাদের এক্ষুনি পুলিশের কাছে যাওয়া উচিত। সারা রাত বাড়ির বাইরেও, আর ওর ফোনও বন্ধ। হ্যাঁ, শিওর হয়তো বলতে পারবো না। বডি অনেকটাই গলে গেছে। সুইসাইড কেস মনে হচ্ছে। না না, ওই বডিটাও অন্য কারোর হবে। আমার মেয়ে কিরণ সুইসাইড করতেই পারে না। দেখুন, উনি সুইসাইড করতে পারে কি না সেই ব্যাপারে আমরা পরে কথা বলবো। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা এসে বডিটাকে শনাক্ত করুন। বয়স হবে 26 থেকে 28-এর মধ্যে, আপনারা যেরকম বলেছিলেন। আজ সকালে বডিটা মড বিচে ভেসে এসেছে। আপনারা তাড়াতাড়ি মর্গে চলে আসুন। অস্ত্র পাচারের অপরাধে 1 বছর সাজা খাটার পর হ্যাবিচুয়াল অফেন্ডার এবং হিস্ট্রি শিটার অশোক গোয়েল মুক্তি পায়। সেই দিনের পর থেকে তার এবং তার স্ত্রী কিরণের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল। এই সম্পর্কটি খারাপ হতে শুরু করে তখনই যখন অশোক গ্রেফতার হয়েছিল। কিরণ ভাবতেও পারেনি যে অশোক একজন ক্রিমিনাল। অশোক খুবই চালাকির সঙ্গে নিজের ক্রিমিনাল হিস্ট্রি কিরণের থেকে লুকিয়ে রেখেছিল। কিরণ নিজেকে অশোকের থেকে আলাদা করতে পারেনি। সে ওকে ভালোবাসত, আর এই সত্যটা স্বীকার করতে পারছিল না। আর তারপর একদিন কিরণ নিখোঁজ হয়ে যায়। সে তার মা বাবার বাড়ি থেকে সেই এলাকার জন্য বেরিয়েছিল যেখানে অশোকের বাড়ি ছিল। তার মা বাবার মনে হয় যে সে হয়তো অশোকের সঙ্গে দেখা করতে গেছে, কিন্তু অশোকের বক্তব্য ছিল যে সে তার সঙ্গে দেখাই করেনি। আর এবার 3 দিন পর একটা লাশ পাওয়া যায়, চেহারা কিরণের সঙ্গে ম্যাচ করছিল। আর পুলিশের সন্দেহ ছিল যে এটা হয়তো কিরণেরই লাশ। ফার্স্ট পোস্টমর্টেম রিপোর্টের পর পুলিশের মনে হয় যে এটা হয়তো কোনো সুইসাইড কেস। কিন্তু কিরণের কি সুইসাইড করার মতো পার্সোনালিটি ছিল? এরকম কি কোনো অবস্থা তৈরি হয়েছিল? কোথায় ছিল কিরণ? কি হয়েছিল তার সঙ্গে, আর কেন? কিরণের জীবনের এই সফর আমরা শেষ করব আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, সঠিক সিদ্ধান্ত ছাড়া দায়িত্ব পালন করা যায় না। সঠিক সময়, সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।